দেখুন, আমরা যারা অভয়ার বৃহত্তর পরিবার তারা প্রথম থেকেই বলেছিলাম যে অভয়ার বিচারের জন্য আমরা অভয়ার পরিবারের সঙ্গে, পানিহাটির ওই দম্পতির সঙ্গে আমরা আছি, আহ, রাস্তায় আছি, এবং আইনের প্রাঙ্গণে যে লড়াই, আইনি লড়াই, সেখানেও 1 ইঞ্চি জমিও আমরা ছাড়বো না। ফলে আমরা যেমন রাজপথের লড়াইটা জারি রেখেছি, শুধু তাই নয়, রাজপথ থেকে আলপথে ছড়িয়ে দিয়েছি, তার পাশাপাশি আইনি লড়াই, সেটা একদম লোয়ার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব জায়গাতে আমরা একইভাবে সমান তালে হচ্ছে আইনি লড়াই চালিয়ে যাচ্ছি। এখন সিবিআই একটা চার্জশিট জমা দিয়েছে, যার উপরে ভিত্তি করে একটা খণ্ডিত বিচার, আমরা একটা অসম্পূর্ণ তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে একটা খণ্ডিত বিচার শিয়ালদা কোর্ট থেকে পেয়েছি। শিয়ালদা কোর্টের রায় যা এসছে তাতে যা প্রতিফলন আছে, তদন্তের ফাঁক ফোকরের কথা যেগুলো আমরা বলছিলাম, সেগুলো রায়েও কিন্তু বিচারপতি অনির্বাণ দাস মহাশয় তিনি অনেকগুলোই উল্লেখ করেছেন। ফলে 27শে ডিসেম্বর 2024 হাইকোর্টে একটা মামলা করেন, রিট পিটিশন করেন অভয়ের পরিবার। সেখানে 54 দফা প্রশ্ন তোলা হয়, যে প্রশ্নগুলির উত্তর পাওয়া যাচ্ছে না, অমীমাংসিত রয়ে গেছে। সিবিআই এর চার্জশিটে বলুন, বা এমনকি বিচার প্রক্রিয়া, এই যে একজন সিভিক ভলান্টিয়ারকে দণ্ড দেওয়া ইত্যাদির পরেও এই 54টা প্রশ্নের কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। সেই উত্তর চেয়ে যখন মামলা করেন, তখন হচ্ছে যে সিঙ্গেল বেঞ্চের যিনি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মহাশয়, তিনি বলেন যে আমি শুনতে রাজি আছি এবং সিবিআই তদন্ত মনিটরিং করতেও রাজি আছি, কিন্তু যেহেতু একটা জুডিশিয়াল ডিসিপ্লিনের ব্যাপার আছে, আমাদের হায়ারার্কি মেনটেন করতে হয়। সুপ্রিম কোর্ট যেহেতু সুমোটো একটা মামলা নিয়েছিল সিবিআই এর তদন্ত মনিটর করবার জন্য, সেই জন্য সুপ্রিম কোর্ট যতক্ষণ না অনুমতি দিচ্ছে ততক্ষণ আমরা এটা করতে পারি না। ফলে আমাদের হচ্ছে অভয়ের পরিবারকে সুপ্রিম কোর্টে আবেদন করতে হয়। এই আবেদন করবার সময় 3টি আবেদন রাখা হয়েছিল। 1 নম্বর হচ্ছে এই সিঙ্গেল বেঞ্চের যিনি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মহাশয়, তার কাছে শুনানির অনুমতি দিক সুপ্রিম কোর্ট, অথবা সেটা যদি না দেন তাহলে কলকাতা হাইকোর্টের কোন ডিভিশন বেঞ্চের কাছে আপনারা পাঠাতে পারেন, সেখানে তাদের শুনানির অনুমতি দেওয়া হোক। আর তাও যদি না দেন তাহলে সুপ্রিম কোর্ট নিজে শুনুক আমাদের এই 54 দফা প্রশ্নের অমীমাংসিত প্রশ্নের উত্তর খোঁজার যে আবেদন, সেটা নিজেরা শুনানি করুক। ফলে হচ্ছে যে একটা ডেট করেছিল, সেই ডেটে বলেছিলেন যে আমার পুরোটা জানার ইয়ে নেই, মানে পড়া হয়নি ইত্যাদি, এবং তারপরে বললেন যে এখনই যদি এইটা শুনানি শুরু হয় তাহলে হচ্ছে যে ইতিমধ্যেই যে আসামি বিচার চলছে সে তার সুবিধা হয়ে যেতে পারে। ফলে হচ্ছে যে এইটা আপনারা উইথড্র করুন এবং নতুন করে দরখাস্ত করুন। নতুন করে দরখাস্ত করলেন আমাদের আইনজীবী, অর্থাৎ পরিবারের আইনজীবী যিনি করুণা নন্দী ম্যাডাম। তখন সুপ্রিম কোর্ট আবার ডেট দিল, এবং আমরা চেষ্টা করেছিলাম, এর আগে মেনশন করে 3-4বার আমরা চেষ্টা করেছিলাম শুনানি ডেটটা যাতে এগোনো যায়, কিন্তু সুপ্রিম কোর্ট এটাতে স্থির থাকেন যে না, 17ই মার্চে যেহেতু এই সুমোটো মামলাটা শুনানি আছে, ওই দিন একই সাথে এই মামলাটাও শুনবো। ফলে দুটি মামলা একসাথে শোনার কথা বলেন, এবং আমরা 17ই মার্চ অপেক্ষা করেছিলাম। এই মামলার ক্ষেত্রে সামারিলি সুপ্রিম কোর্ট যেটা বললো যে হচ্ছে যে হ্যাঁ, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যেখানে আপনারা আবেদন করেছেন তারাই এটা শুনতে পারে, এই অনুমতি তারা দিয়েছে। আর সুমোটো মামলাটা যেরকম আছে সেটা আবার 17 মে তার একটা ডেট দিয়েছে। এখন এইটাতে আমরা 3টে কারণে হাইকোর্টে চাইছিলাম। সুপ্রিম কোর্ট, প্রথম কথা, মামলার চাপ অনেক বেশি। আমরা দেখতে পাচ্ছিলাম যে হচ্ছে যে মানে বিচারপতি, প্রধান বিচারপতি যখন চন্দ্রচূড় সাহেব ছিলেন বা এখন সঞ্জীব খান্নার সময়ে যদি শুনানির ডেট পাচ্ছিও, তাহলে খুব অল্প সময়ে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, খুব বেশি হলে তার বেশি শুনানি হচ্ছে না, সময় পাওয়া যাচ্ছে না, এত মামলার চাপ। হাইকোর্টে অতটা চাপ নেই। দ্বিতীয় কথা, হাইকোর্টের বিচারপতিরা যতটা ওয়াকিবহাল, সে সংবাদ মাধ্যমে থেকে শুরু করে নিজেদের অভিজ্ঞতা, যাতায়াতের পথে মানুষের যে রিপারকেশন, মানুষ কি বলছেন সেটা তারা যেভাবে দেখেছেন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা সেটা দেখেননি। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যে খরচের একটা ব্যাপার, কারণ আমাদের সুপ্রিম কোর্টে যেতে হচ্ছিল, সুপ্রিম কোর্টে আইনজীবী দিতে হচ্ছিল, প্লাস যাতায়াত। আপনারা দেখেছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে প্রথম দিকে আমি গেছি বেশ কয়েকটা মামলার দিনে, গত পরশু আমাদের অন্য টিমকে পাঠানো হয়েছিল, আমরা যারা যারা পেরেছেন অভয় মা বাবার সঙ্গে গেছেন। ফলে প্লেন ফেয়ার ইত্যাদি যাতায়াত খরচ সবটাই একটা মাথা ব্যথার কারণ ছিল। চতুর্থ যে কারণটা, মা বাবার যেটা বক্তব্য ছিল যে তাদের একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, সেটা হচ্ছে যে তারা মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় ততটা সড়গড় নন। ফলে তারা
বিচারপতিকে বা কোর্টরুমে যদি কিছু বলতে চান, মাতৃভাষায় বললে সেটা বুঝতে পারবেন হাইকোর্টের বিচারপতিরা, সুপ্রিম কোর্টের বিচারপতিরা সেটা বুঝতে পারবেন না। ফলে এতগুলি কারণের জন্য হাইকোর্টে হচ্ছে যে এটা আবেদনটা করা। ফলে সুবিধা কতটা হবে কিনা জানি না, অন্তত পক্ষে আমাদের এটা হচ্ছে আমরা প্রাথমিক পর্যায়ে একটা জয় হিসাবে দেখছি, এই জন্য যে আমরা অন্তত হাইকোর্টে সিবিআই কে আবার টেনে আনতে পারছি। এই যে সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো দেয়নি, এটা দেবার আগে ওদের কিন্তু হাইকোর্টের মনিটরিং ফেস করতে হবে, বিচারপতির হচ্ছে যে প্রশ্ন তাদেরকে ফেস করতে হবে যে তারা এই 54 দফা পোস্টের উত্তর খোঁজার জন্য ঠিক কি কি করেছে, এড়িয়ে যেতে আর পারবে না। এই যে সিবিআই যেটা আমরা দেখছিলাম যে রাজ্যের শাসক এবং কেন্দ্রের শাসক এই দুই শাসকের গোপন বোঝাপড়ার জন্য সিবিআই গত 12-13 বছর ধরে পশ্চিমবাংলার সমস্ত মামলায় প্রায় মানে কোনো কনভিকশন প্রায় নেই, কয়েকজনকে যেটা আটকে ছিল একে একে প্রায় সবাই ছাড়া পেয়ে গেছে, 2-1 জন বাদে। এক হচ্ছে শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, আর 2 হচ্ছে এই সন্দীপ ঘোষ, এর বাদে সবাই হচ্ছে জামিন পেয়ে গেছে। ফলে যেটা হচ্ছে যে সিবিআই এর যে করবে না কাজটা এমনি এমনি সেটা বুঝতে পারছি না। হাইকোর্টের যদি কড়া নজরদারি থাকে, মনিটরিং থাকে, তাহলে তাও হয়তো কিছুটা সিবিআই কে দিয়ে কাজ করানো সম্ভব, এটা মনে হয়েছে। সেই জন্য আমরা যারা বিচার প্রার্থী মানুষ, সারা পশ্চিমবাংলায় বিচার প্রার্থী মানুষ, তারা কিছুটা আশার আলো দেখছেন যে অন্তত হাইকোর্ট যদি রেগুলার মনিটর করে তাহলে সিবিআই কিছুটা কাজ করতে হয়তো বাধ্য হবে। এই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি। এই যে রায়টা যেটা বেরিয়েছে, প্রথম কথা আমাদের একটু ঘটনাক্রম মনে করিয়ে দেব যে এই প্রথম ঘটনা ঘটার মানে হচ্ছে যে বোধহয় দিন 5-এর মাথায় যখন হচ্ছে যে অভয়ের পরিবার প্রথম যখন আবেদন করেন হাইকোর্টে, তারা কিন্তু জুডিশিয়াল এনকোয়ারি চেয়েছিলেন, তারা কিন্তু সিবিআই এনকোয়ারি চাননি। কলকাতা হাইকোর্ট আর ঘটনার মানে 5 দিনের মাথায় প্রথম হিয়ারিং এ, যেটা হচ্ছে যে সচরাচর হয় না, প্রথম হিয়ারিং এই বলে দিল যে কলকাতা পুলিশ ব্যর্থ, রাজ্য সরকার ব্যর্থ, সুতরাং এটা সিবিআই তদন্ত করবে। ফলে সিবিআই যে তদন্ত করবে সেটা কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত। সিবিআই আমরা চাইনি, আমরা যদি চিকিৎসক সমাজের কথা বলেন, চিকিৎসক সংগঠনগুলোর কথা বলেন, আমরা প্রথম দিন থেকে 9 তারিখ রাত্রিরেও ঘটনা, 9 তারিখ সন্ধ্যাবেলায় আমি নিজে আরজি করেছিলাম, 10 তারিখ আমরা সমাবেশ করেছি আরজি করে, 11 তারিখ পরিবারের কাছে গেছি, প্রথম সেদিন থেকে আমরা বলে আসছি যে আমরা বিচার বিভাগীয় তদন্ত চাই। পরিবারও আবেদন করলেন যে হচ্ছে যে বিচার বিভাগীয় বা কোনো স্বাধীন মানে কোন ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি, এই কথাটাই বলা ছিল, স্বাধীন তদন্তকারী সংস্থা। কিন্তু কলকাতা হাইকোর্ট সিবিআই কে দিল। এখন কলকাতা হাইকোর্ট যেহেতু সিবিআই কেই তদন্ত করতে দিয়েছেন, ফলে কলকাতা হাইকোর্টের উপরেই দায়িত্ব বর্তায় সিবিআই কে ঘাট ধরে তদন্তটা করার। এটা প্রথম কথা। দ্বিতীয় যেটা আসছে যে প্রশ্ন, এই যে 54 দফা প্রশ্নের কথা উঠেছে, এই প্রশ্নের মধ্যেই হচ্ছে এই প্রশ্ন কিন্তু এই 54 দফা প্রশ্নের বিভিন্ন যে একটা প্রশ্ন যদি দেখেন তা কিন্তু এই রায়টাকেও প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে, যেটা তপন বাবু বললেন, খুব সঠিকভাবেই বললেন যে এই রায়টাতে আমরা যা দেখলাম যে হচ্ছে যে অধিকাংশই হচ্ছে যে কিছুটা হচ্ছে যে মানে 2-2 4 করার চেষ্টা করা হয়েছে, কিন্তু 4 হয়নি। অনেক জায়গাতে কোথাও 3.5 হয়েছে, কোথাও হচ্ছে যে 4.25 হয়েছে, কিন্তু 2-2 4 করা ভোর করেই একরকম করা হয়েছে। যেখানে হচ্ছে যে ডিএনএ রিপোর্ট একাধিক জনের ডিএনএ পাওয়া যাচ্ছে, সেখানে একজনের ডিএনএ মিলে গেছে, তাকে ধরেছি বলে হচ্ছে তাকে করে দিলাম। অন্যদিকে আর যাদের যাদের ডিএনএ ম্যাচ হওয়া সম্ভব তাদেরকে ইন্টারোগেট করা হলো না, তাদের কাছে কোনো স্যাম্পেলও নেওয়া হলো না। ইন্টারোগে প্রথম যে নির্যাতিতার বাড়িতে খবর দিল যে ভদ্রমহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার যে হচ্ছে মেয়ে, আপনার মেয়ে সম্ভবত আত্মহত্যা করেছে, আপনি চলে আসুন, সেই মেয়েটির হচ্ছে যে কোনো ইন্টারোগেট সিবিআই করেনি, করেছে কাকে, অন্য একজন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্টকে। বেশ, মানে এইভাবে যদি পরপর দেখেন যে পুলিশ অফিসার ডিসি নট অভিষেক গুপ্তা একজন আইপিএস অফিসার হচ্ছে মৃতদেহ দাহ করবার আগেই যখন হচ্ছে মৃতদেহ 8 ঘন্টার জন্য তাদের বাড়ি গেল, মেয়েটির মায়ের হাতে মোটা টাকার বান্ডিল গুজে দিয়ে তার মুখ বন্ধ করার চেষ্টা করলো, তাকে ইন্টারোগেট করা হলো না। যে ডিসি সেন্ট্রাল আইপিএস অফিসার ইন্দিরা মুখার্জি, যিনি হচ্ছে ওখানে যারা তথ্য প্রমাণ লোপাট করছিল ঘুরে ঘুরে, সকল প্লেস অব অকারেন্স, আমরা জানি না এখনো যে ওখানেই খুনটা করা হয়েছে কিনা টেস্টের সেমিনার রুমে,
সেই জন্য সকল তথাকথিত অপরাধ স্থল বলছি আমরা, ওইটা যদি অপরাধ স্থল হয় ওখানে হচ্ছে যে দেখা গেল যে এই সিন্ডিকেট বাহিনী তৃণমূল ছাত্র পরিষদের অধুনা বহিষ্কৃত, ওই ঘটনার পর বহিষ্কৃত, মানে বহিষ্কৃত না, সাসপেন্ডেড একজন সাধারণ সম্পাদক যার নাম হচ্ছে অভিক দে, তিনি আবার হচ্ছে যে ডাক্তারও হচ্ছে যে ডাক্তার অভিক দে, তাকে যখন তার ছবি কপ করে ইন্দিরা মুখার্জি লালবাজার থেকে প্রেস কনফারেন্স করে বললেন যে উনি আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। কেন বললেন, কোন স্বার্থে অভিজ্ঞকে আড়াল করার চেষ্টা করলেন, কার নির্দেশে, তাকে ইন্টারোগেট করা হলো না। যিনি যে দুজন রাত 2টো অবধি জেগে মনিটর করছিলেন দেহটা ওই দিনই দাহ হলো কিনা, কলকাতার পুলিশ কমিশনার এবং স্বরাষ্ট্রমন্ত্রী, কাউকে ইন্টারোগেট করা হলো না যে কেন রাত 2টো অবধি জেগে তারা মনিটর করছিলেন। প্রতিটা মৃত্যুর ক্ষেত্রে তো, প্রতিটা ধর্ষণ ক্ষেত্রে, প্রতিটা হত্যার ক্ষেত্রে তো ওনারা রাত জেগে মনিটর করেন না, এটা কেন মনিটর করেছিলেন? তাহলে সেটা ইন্টারোগেট করলেন না ওনারা। এমনকি 68 জনের মুভমেন্ট সিসিটিভিতে ধরা পড়েছে, একা সঞ্জয় রায়কে ছাড়া বাকি 67 জনকে কলকাতা পুলিশ বলেছিল কুড নট বি আইডেন্টিফাইড। সিবিআইও যে চার্জশিট জমা দিয়েছে লিখেছে কুড নট বি আইডেন্টিফাইড। এটা কি খুব কঠিন হতো যে ওই আরজি করে চেস্ট ডিপার্টমেন্টে যারা কাজ করেন, চিকিৎসক, নার্স, গ্রুপ ডি স্টাফ, তাদেরকে ডেকে ভাই এটাকে বলো তো, ওটাকে বলো তো, অন্তত 68 জনের মতো 50-60 জনের তো পরিচিতি বেরিয়েই যেত যে তারা হয় হাসপাতালের স্টাফ, নয় জুনিয়র ডাক্তার, নয় সিনিয়র ডাক্তার, নয় কিছু, বাকিরা ধরে নেওয়া যেত যে পেশেন্ট পার্টি। তাহলে কোন কোন পেশেন্ট ভর্তি ছিল ওই রাত্রিবেলায় রেজিস্টার দেখলেই পাওয়া যাবে, তাদের পেশেন্ট পার্টি ডেকে ডেকে জিজ্ঞেস করলেই বোঝা যেত যে কারা কারা ওই 67 জনের মধ্যে পড়ছে। কিন্তু কুড নট বি আইডেন্টিফাইড বলে হচ্ছে জমা দিয়ে দিল। টেস্ট হচ্ছে যে যারা কন্টামিনেশন, যারা নমুনা সংগ্রহ করেছে তারা তো অ্যাভেলেবেল, তাদের টেস্ট করে দেখে নিলেই হয় তাদের মিলছে কিনা, কন্টামিনেশন হয়েছে কিনা। তা না হলে যে অন্য অপরাধী আছে এটা তো পরিষ্কার। ফলে যেটা হচ্ছে যে এইটা যেটা তপনবাবুও বললেন যে একজনকে অপরাধী বলে তাকে রায় দিল ইত্যাদি, আমরা ওই জন্য বলছি খণ্ডিত বিচার। যদি সঞ্জয় রায়, হ্যাঁ এটা ঘটনা যে এখনো অব্দি সঞ্জয় রায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেনি, ফলে সঞ্জয় রায় ইজ ওয়ান অফ দ্য ক্রিমিনালস, ফলে হচ্ছে তার যা শাস্তি হয়েছে, কিন্তু আমরা চেয়েছিলাম তার যেন ফাঁসি না হয়, কারণ যারা অন্য অপরাধীদের আড়াল করতে চাইছে তারা চাইছে যে সঞ্জয় রায়কে ফাঁসিতে লটকে দিয়ে তাকেও নিকেশ করে ফেলতে, যাতে তথ্য প্রমাণ লোপাটের পরে সাক্ষ্য নিকেশটা, সাক্ষীও যদি নিকেশ হয়ে যায় তাহলে ভবিষ্যতে আর কেউ প্রকৃত সত্যটা জানতে পারবে না। সেই জন্য হচ্ছে যে আমরা বলেছিলাম যে ও যত যেন জেলের ভিতরে হলেও বেঁচে থাকে, সেটা এখনো অব্দি সে বেঁচে আছে, তাকে যাবজ্জীবন কারাদণ্ডই দেওয়া হয়েছে। ফলে আমরা চাইবো যে হচ্ছে যে ফার্দার ইনভেস্টিগেশন, রিইনভেস্টিগেশন যদি কোর্ট মনে করে করাতে পারে, কিন্তু সেটা করে লাভ হবে না, কারণ হচ্ছে তথ্য প্রমাণ ইতিমধ্যেই অনেকখানি সময়ের জন্যই 7-8 এমনিতেই লোপাট করা হয়েছে, তারপর যেটুকু পড়েছিল গত 7-8 মাসে সেটা সময়ের কারণে, সময়ের নিয়মেই হচ্ছে সেটা তথ্য প্রমাণ আর পাওয়া যাবে না বিশেষ। ফলে রিইনভেস্টিগেশনের চেয়ে আমরা ফার্দার ইনভেস্টিগেশনের কথাই বলছি। আমরা যে প্রশ্নগুলো হচ্ছে যে আমাদের কাছে উত্তর পাচ্ছি না, সেইগুলো যদি উত্তর খোঁজার চেষ্টা সিবিআই করে, তাহলে হচ্ছে যে সিবিআই কে দিয়ে যদি আদৌ সেটা করানো যায়, তবে সিবিআই এর রাজনৈতিক প্রভুরা সেটা করতে দেবে কিনা, তার কারণ এ যা দেখছি যেভাবে হচ্ছে যে ওয়েল অর্কেস্ট্রেটেড ওয়েতে পশ্চিমবাংলার রাজনীতি সম্পূর্ণ মন্দির মসজিদে হচ্ছে যে মানে দুটো পুরো পরিপূরক একটা ব্যবস্থা হয়েছে, রাজ্যের শাসক এবং কেন্দ্রের শাসক একে অপরকে পুষ্ট করছে, সেইভাবে তারা সিবিআই কেও হচ্ছে যে এখানে পশ্চিমবঙ্গের শাসকদেরকে যাতে বিলম্বিত না হতে হয় সেই জন্যই সিবিআই কে তাদেরকে কাজ সেভাবে করতে দেবে বলে মনে হয় না। তাহলেও কোর্টের ধমক খেয়ে যদি কিছু করা যায় সেইটুকুই হচ্ছে আশার কথা। সুতরাং হচ্ছে যে আমরা সেটা সেই দিকেই চাইছি যে হচ্ছে যে বিচার প্রক্রিয়া দীর্ঘ হতে পারে, কিন্তু বিচার ব্যবস্থা, ভারতের বিচার ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী। তখন বাবুও নিশ্চয়ই হচ্ছে স্বীকার করবেন যে যদিও বিএনএসএস এর অনেকগুলো ধারা আছে যেগুলো বিরোধিতা করবার মতো, যেগুলো হচ্ছে যে সঠিকভাবে হয়নি, আইন পড়ে তারা কিভাবে করেছেন জানি না, কিন্তু হচ্ছে যে তারপরেও ভারতের বিচার ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী। তারা যদি মনে করেন যে তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করে বের করবো, তাহলে কিন্তু আমরা জেসিকা লালের ক্ষেত্রে দেখেছি হচ্ছে যে বহু বছর পরেও কিন্তু হচ্ছে দোষীরা সাজা পেয়েছে। সুতরাং হচ্ছে নো ওয়ান কিল জেসিকা, এটা আর বলা যায় না। কে হত্যা করেছিল জেসিকা লালকে আমরা জানি, তেমনি নো ওয়ান কিল্ড অভয়া, নো ওয়ান রেপড অভয়া, এইরকমটা যাতে না হয়, বা নো ওয়ান আদার দেন সঞ্জয় রায় কিল্ড হচ্ছে যে অভয়া,
এটাও যেন আমাদের না শুনতে হয়। যারা যারা এই হত্যা এবং ধর্ষণের সঙ্গে যুক্ত, যারা তথ্য প্রমাণ লোপাটে যুক্ত, যারা তদন্তকে বিপথে চালিত করবার জন্য যুক্ত, এই সবাইকে যাতে বিচারের আওতায় আনা যায়, সেটা ভারতের বিচার ব্যবস্থা কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে সেটা ইনশিওর করবেন, এটা আমরা এই আশা আমরা রাখছি। নাগরিক হিসাবে আমরা এটুকু আশা রাখতে পারি, আর এটুকু আশা যাতে হচ্ছে যে মানে মানুষ রাখছেন। যদি এটুকু আশাও না রাখা যায় তাহলে তো নৈরাজ্য নেমে আসে, মানে সরকারের উপরে মানুষের আস্থা হারাচ্ছে, মানুষ পুলিশের উপরে আস্থা হারাচ্ছে, সিবিআই এর উপরে আস্থা হারাচ্ছে, কেন্দ্রের শাসকের উপরে আস্থা হারাচ্ছে, রাজ্যের শাসকের উপরে আস্থা হারাচ্ছে। এরপর যদি বিচার ব্যবস্থা হচ্ছে যে শেষ ভরসা মানুষের, তার উপরেও যদি মানুষ ভরসা রাখতে না পারেন, তাহলে তো নৈরাজ্য নেমে আসবে, ঘটবে একের পর এক দুর্ভাগ্যজনক হলেও যেটা অবাঞ্ছিত হচ্ছে, অনাকাঙ্ক্ষিত, যে পটাশপুরের মতো ঘটনা, যে হচ্ছে যেখানে কাউকে ধর্ষক বলে মনে করলে গ্রামের মানুষ তাকে পিটিয়ে মেরে দেবে, হচ্ছে মব লিঞ্চিং করবে। এটা তো কোনো দেশের আইন হতে পারে না। এই সভ্য হচ্ছে যে মানে পৃথিবীতে 2025 সালে দাঁড়িয়ে ভারতবর্ষ যত ট্রিলিয়নেরই হচ্ছে যে ইকোনমি হচ্ছে যে বড়াই করুক না কেন, যদি নৈরাজ্য নেমে আসে, সামাজিক নৈরাজ্য, যেখানে বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখা যাচ্ছে না, তাহলে হচ্ছে যে নৈরাজ্য নেমে আসবে, সেটা কাম্য নয়। সেই জন্যই আমরা বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখতে চাইছি। ডক্টর গোস্বামী, আরেকটা জিনিস, এই 7 মাস পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত অভয়ার ডেথ সার্টিফিকেট তার বাবা মা পাননি। কি কারণ, এর পেছনে কি কারণ রয়েছে, কি যুক্তি উঠে আসছে? দেখুন, এই তথ্য প্রমাণ লোপাট করাটা এমন জায়গায় নিয়ে গেছে হচ্ছে যে প্রশাসন, তাতে করে আর এই মুহূর্তে যা যা হচ্ছে লাগে, একটা ডেথ সার্টিফিকেট নিতে গেলে পেতে গেলে যা যা লাগে, সেই বিষয়গুলো ওরা সবই লোপাট করে ফেলেছে। প্রথম কথা হচ্ছে, ওরা যেটা চেয়েছিল সুইসাইড বলে চালানো, তারপরে যখন দেখেছে সেটা চালাতে পারছি না, লোক হচ্ছে যে চিকিৎসকরা আন্দোলন করতে শুরু করে দিয়েছে, 9 তারিখের সকালবেলা ঘটনা, ওরা ওটা নিয়ে যাওয়ার কথা ছিল। ওখানে একজন হচ্ছে যে প্রথম যিনি দেখেছেন, তিনি চিকিৎসক হওয়া, সিনিয়র চিকিৎসক চেস্ট ডিপার্টমেন্টে, তিনি নাকি গায়ে হাত দিয়ে দেখেননি, তিনি মোবাইলের টর্চ জেলে দেখেছেন। মোবাইলের টর্চ জেলে ডেথ কনফার্মেশন আমরা বাপের জন্মে শুনিনি এটা করা যায় বলে। তারপরে হচ্ছে যে ওকে সে সময় যদি প্রাণ থাকতো তাহলে হচ্ছে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হতো, এমার্জেন্সি তার একটা টিকিট হতো, খাতাতে তার নাম নথিভুক্ত হতো, তাহলে হচ্ছে যে তার ডেথ সার্টিফিকেট ইস্যু হতো। এমার্জেন্সি ডাক্তারবাবু যিনি ছিলেন, তিনি বা ম্যাডাম ছিলেন, তিনি হচ্ছে যে ডেথ সার্টিফিকেট ইস্যু করতেন। সেটা নিয়ে বাড়ির লোক হচ্ছে যে বাড়ির লোক বলছি, পুলিশ এসে চালান একটা দিত, সেটা নিয়ে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হতো। কিন্তু এখানে কোনো চালান ইস্যু হয়নি, বিনা চালানে হচ্ছে যে পোস্টমর্টেম শুরু হয়েছে। মেয়েটিকে নিয়ে রেস্ট রুম থেকে সরাসরি হচ্ছে যে এমার্জেন্সিতে না নিয়ে গিয়ে সরাসরি মর্গে নিয়ে যাওয়া হয়েছে। সন্দীপ ঘোষের বাহিনীটা হচ্ছে যে সেটাই ব্যবস্থা করেছিল, যে তড়িঘড়ি ওকে মর্গে ঢুকিয়ে দেওয়া। সেখানে মৌখিক হচ্ছে যে কথাতে পোস্টমর্টেমের কাজ প্রায় শুরু হয়ে গেছে। কোন রকম বিশেষ পরিস্থিতি ছাড়াই সন্ধ্যে 6টার পরে, সূর্যাস্তের পরে পোস্টমর্টেম করা হয়েছে। এবং হচ্ছে যে পরিবারকে না জানিয়ে প্রায় দেহ একরকম সাধারণ মানুষ, ছাত্র, যুব, কর্মী, চিকিৎসক, তাদের বাধা অতিক্রম করে পুলিশ হচ্ছে যে সরাসরি নিয়ে গেছে, তাকে হচ্ছে বাড়িতে 8 ঘন্টা রেখে নিয়ে গেছে শ্মশানে। শাসক দলের নেতাদের হাতে দেহ তুলে দিয়েছে। যেখানে অপেক্ষারত অন্য যে মৃতদেহগুলো ছিল তাদেরকে বাইরে বের করে, তাদের পরিজনকে বাইরে বের করে রেখে এটা তড়িঘড়িকে এই দাহ করে দেওয়া হয়। এবং তার যা কাগজপত্র, সই ইত্যাদি শাসক দলের নেতারাই করেন ওখানে, এবং কাগজপত্রও তারাই রেখে দেন। ফলে পরিবারের হাতে কোনো কাগজই রইল না, না ডেথ সার্টিফিকেট, না হচ্ছে যে মর্গে পোস্টমর্টেমের জন্য যে চালান তার কপি, না হচ্ছে বার্নিং ঘাটের কপি, কিছুই তো রইল না। ফলে হচ্ছে যে তারা যে আবেদন যখন করছেন অসম্পূর্ণ বলে, আরজিকর কর্তৃপক্ষ তারাও বলছেন অসম্পূর্ণ। আর ওদিকে হচ্ছে যে কি বলে আমাদের যে কেএমসি বড় যেটা আছে ওখানে 1 নম্বর বড় সম্ভবত, তারাও বলছে যে আমরা কাগজপত্র অসম্পূর্ণ। স্বাস্থ্য ভবন একটা মেল করছে, ওকে করছে, কিন্তু আলটিমেটলি 7.5 মাস হয়ে গেল। এই যে ধর্ষণ এবং হত্যাকে কেন্দ্র করে আমাদের রাজ্যে স্বাধীনতার পরে এত বড় জনজাগরণ তো হয়নি, কেউ দেখেনি, বয়স্ক মানুষরাও দেখেননি। স্বাধীনতার আগেও শেষ কবে দেখেছেন? বঙ্গভঙ্গ আন্দোলনের পর থেকে সেটা কেউ বলতে পারছেন না। এবং রাজ্যের সীমানা ছাড়িয়ে সারা দেশ উত্তাল হয়েছে যার প্রতিবাদে। দেশের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বের প্রতিটা মহাদেশে মানুষ হচ্ছে, আজও 158টা দেশ হচ্ছে যে দেশে গত 9 তারিখেও প্রতিবাদ ধ্বনিত হয়েছে। সেখানে সেই মৃত্যুটাকে নিয়েও হচ্ছে এই তার পরিবার 7.5 মাস পরেও
তার ডেথ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা পাচ্ছে না, মৃত্যু নিবন্ধিত হচ্ছে না। দেশের সুপ্রিম কোর্টের কাছে সেটা রেজিস্টার্ড রয়েছে যে মৃত্যু ঘটেছে, ধর্ষণ ঘটেছে, হত্যা হয়েছে, কিন্তু হচ্ছে যে ভারত সরকারের যে খাতা, জন্ম মৃত্যু খাতা, সেখানে এখনো পর্যন্ত রেজিস্টার্ড নয়। কোন রাজ্যে, কোন প্রশাসনের কাছে আমরা বাস করছি, কোন দেশে বাস করছি? না সিবিআই কাগজপত্র দিতে পারছে, না কলকাতা হচ্ছে পুলিশ দিতে পারছে, না রাজ্য সরকার হচ্ছে যে স্বাস্থ্য দপ্তর তারা হচ্ছে ডেথ সার্টিফিকেট দিতে পারছে, কিন্তু পরিবার হচ্ছে ডেথ সার্টিফিকেট পাচ্ছে না। ফলে এটা নিয়েও সম্ভবত কোর্টেই যেতে হবে পরিবারকে। যদি শেষ পর্যন্ত নাই পান, সেক্ষেত্রে কোর্টকে কিছু একটা হচ্ছে নির্দেশ দিতে হবে। কোর্টের নির্দেশ না পাওয়া হয়তো অবধি হয়তো ওনারা পাবেন না। এর থেকে ন্যাক্কারজনক আর কিছু হতে পারে না।